আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মুক্তালাপ অনুষ্ঠানে অনেকদিন পরে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আহমেদ ফরিদ। আপনারা জানেন যে ইতিমধ্যেই গত 5 তারিখে বাংলাদেশে নতুন এক বাংলাদেশ জন্ম নিয়েছে। আমাদের দেশের ছাত্র জনতা এক গণ অভ্যুত্থানের মাধ্যমে আগের সরকারকে বিদায় দিয়েছে। ছাত্র জনতার এই অভূতপূর্ব বিজয়ে শত শত ছাত্র জনতা নিহত হয়েছেন। তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজকের আলোচনা আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের সাথে আজকে আলোচনায় আছেন প্রভাষক খন্দকার নিয়ামুল হক, রসায়ন বিভাগ, নিয়ামতপুর স্কুল অ্যান্ড কলেজ। আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, যাক, তো সরাসরি আমরা দর্শক কথায় চলে যাচ্ছি। এই যে ছাত্র জনতার যে অভ্যুত্থান এবং একটা স্বৈরাচারী ব্যবস্থার পতন, এটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে এটা বলতে গেলে প্রথমে আমাকে একটু বলতে হয় যে আসলে কি হওয়া দরকার ছিল, আমরা আসলে কি হলে ভালো হতো। একটি গণতান্ত্রিক সরকার মানুষের দাবিকে মূল্যায়ন করবে, জনতার দাবিকে মূল্যায়ন করবে, এবং এটা যদি ন্যায়সঙ্গত কোনো দাবি হয় সেটা অত্যন্ত ইজিলি মেনে নেবে। এটা কিন্তু হওয়ার ছিল। তারপর আমি বলবো যে আর কি হওয়ার ছিল। আর হওয়ার ছিল একটি গণতান্ত্রিক সিস্টেম। সরকার আসবে, সরকার বিদায় নেবে, এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা স্বাভাবিক ধারা। তো এখানে আপনার কোনো সরকার, আমরা এটাই চাই, সরকার বিদায় নিবে জনগণের ভোটের মাধ্যমে। ভোটের মাধ্যমে সরকার আসবে, আবার জনগণের ভোটের মাধ্যমে বিদায় নিবে। আন্দোলন বলেন, অভ্যুত্থান বলেন, এটা রাষ্ট্র কামনা করেনি, করে না। এটা এভাবে কোনো সরকারের বিদায় হোক, রাষ্ট্রের কোনো জনগণ চায় না। একটা স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকারের বিদায় হবে, সরকার আসবে, এটাই কামনা। আর এখন কি হবে? না, আমি তাহলে আপনার সাথে আমার একটু ভাঙ্গা প্রশ্ন নিয়ে এগোতে হবে। যে আপনি জানেন যে গত 16 বছর ধরে একটি সরকার ক্ষমতায় এবং নির্বাচনী ব্যবস্থাটা প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। যে প্রশ্নটা হলো যে আমরা রাষ্ট্রের কাছে কি চাই। রাষ্ট্রের কাছে আমরা যা চাই, একটা কথা মনে রাখতে হবে যে রাষ্ট্র এবং সরকার এবং রাজনৈতিক দল তিনটা আলাদা আলাদা ইনস্টিটিউশন, কিন্তু একটি দলেই ছলে বলে কৌশলে যখন বারবার ক্ষমতায় আসবে এবং ব্যাপক নিপীড়ন নির্যাতন করবে, যে কোনো দাবিকে সে তার প্রতিপক্ষ মনে করবে, তখনই তো অভ্যুত্থানের প্রয়োজন পড়ে। আর বিষয়টা হচ্ছে যে এটা পৃথিবীর বিভিন্ন দেশেই হয়ে আসছে যে সরকার যখন জনগণের দাবিকে অগ্রাহ্য করে, যুক্তিসঙ্গত দাবিকে অগ্রাহ্য করে, তখন জনসাধারণ ক্ষিপ্ত হয়। ক্ষিপ্ত হওয়ার রেজাল্টটা শেষ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে অভ্যুত্থানে রূপ নেয়। তো আমাদের দেশেও এরকমটাই হয়েছে। ওই দীর্ঘ বছর যাবৎ জনগণের কিছু দাবি ছিল, এগুলি পূরণ হয়নি। অ্যাজ এ রেজাল্ট এরকমই। আচ্ছা, যাই হোক, মানে আসলে আপনি এখন বিগত 15 বছরে যে জগদ্দল পাথর জাতির ঘাড়ে চেপে বসেছিল বা বুকে চেপে বসেছিল, মানুষের কথা বলার অধিকার ছিল না, আমরা শঙ্কিত ছিলাম যে ফেসবুকে একটা স্ট্যাটাস দিলে না জানি কি হয়। এখন আপনি কিরকম মনে করছেন যে পরিবেশটা কি মুক্ত আছে? এটা আসলে এই যে আন্দোলনটুকু হয়েছে, আন্দোলনটুকুর একটাই কিন্তু দাবি ছিল যে মানুষ যা পায়নি
তা যেন পাই। এখন মনে হচ্ছে ছাত্র জনতা সরকারে আছে, যারা আন্দোলন করেছিল তারা গভর্নমেন্টে আছে, এবং দেশের ইন্টেলেকচুয়াল একটা সোসাইটি গভর্নমেন্টের দায়িত্ব নিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছে। তো আমার বিশ্বাস জনগণের দাবি টুকু পূরণ হবে। মানুষের যে চাওয়া, প্রাণ খুলে কথা বলতে চায় মানুষ, এটা আমার বিশ্বাস পূরণ হবে। আর পূরণ হলেই সফলতা। মানে আমাদেরকে এখনো তাকিয়ে থাকতে হবে যে সামনের দিনে আমাদের কিরকম, আমরা কোথায় যাই, কিরকম হয়। তো আমি একটা কথা সরাসরি আপনার কাছে একবারে সরাসরি চাই, যে ধরেন 5 অগাস্টের আগের সময় আর 5 অগাস্টের পরের সময়, এর মধ্যে কি কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন? 5 অগাস্টের আগে এবং 5 অগাস্টের পরে। 5 অগাস্টের আগে তো দীর্ঘ একটা সময় না, 5 অগাস্টের আগে ধরেন 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত কিভাবে মূল্যায়ন করবেন? 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত না, তখন তো একটা মানে দেশ একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে। আপনি কি জিনিসটাকে আপনি বিশৃঙ্খল বলছেন? পুলিশের গুলি নাকি ছাত্রদের আন্দোলন? ছাত্রদের আন্দোলন টুকু ছিল দাবি, এবং পৃথিবীর সকল দেশেই জনগণ দাবি উত্থাপন করতে পারবে। কিন্তু পেরেছিল কি জনগণ দাবি উত্থাপন করতে? এখন এই দাবিটুকুকে যদি অত্যন্ত বেশি বল প্রয়োগের মাধ্যমে দমন করার চেষ্টা করা হয়, এবং পুলিশের আপনার নির্বিচারে গুলি চালানো, এটা আইন দ্বারা স্বীকৃত নয়। বা জনগণ কি প্রত্যাশা করে এই ধরনের কিছু? না, পৃথিবীর কোথাও এটা কাম্য না। নির্বিচারে গুলি চালানো এটা কাম্য না। আচ্ছা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনায় আছি, এই মুহূর্তে নিচ্ছি একটি আলমগীর হোসেন সিটি সংবাদ বিরতি। কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো আপনাদের মাঝে। আবার ফিরে এলাম দর্শক আপনাদের মাঝে। আমাদের সাথে আছেন প্রভাষক নিয়ামুল হক, তার সাথে কথা হচ্ছিল এই ছাত্র জনতার অভ্যুত্থান এবং নতুন বাংলাদেশ নিয়ে। তো আমি আপনার কাছে জানতে চাইব যে রাষ্ট্রের মালিক আসলে কারা? রাষ্ট্রের মালিক জনগণ। জনগণ। তো রাষ্ট্রের মালিক যখন জনগণ, আপনার কাছে কি কখনো মনে হয়েছে যে রাষ্ট্রের মালিক আসলে জনগণ আছে? সকল আমল ধরেই বলছি। আচ্ছা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তো আসলে প্রায় ক্ষেত্রেই দেখা গিয়েছে যে জনগণের দাবি, শুধু দাবি না, শুধু দাবি, অধিকারের অধিকার যথেষ্টভাবে পূরণ হয়নি। আচ্ছা, অনেক ধন্যবাদ। দর্শক, মানে এই মুহূর্তে আমাকেও একজন আলোচকের ভূমিকায় যেতে হচ্ছে। আসলে রাষ্ট্রের মালিক জনগণ। আমাদের দেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আপনাদের কাছে একটি প্রশ্ন আমি রাখতে চাই, এই যে প্রজাতন্ত্র শব্দটা, প্রজাকে আসলে প্রজা যদি থাকেন, প্রজার সাথে অবশ্যম্ভাবীভাবে থাকতে হবে রাজা। আমাদের দেশে তো কোনো রাজা নেই। প্রজা শব্দটা আসলে যখন ব্রিটিশ আমলে আমাদের পূর্বপুরুষরা স্বাধিকারের জন্য আন্দোলন করতেন, তখন যেহেতু তারা প্রজা ছিলেন, তাই ওই প্রজা হিসাবে তারা দাবি তুলতেন যে আমাদের নিজেদের শাসন চাই, অর্থাৎ প্রজাতন্ত্র চাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা যখন স্বাধীন হয়ে গেলাম, স্বাধীন হওয়ার পরে
এই প্রজাতন্ত্র শব্দটা কিন্তু আসলে খুবই বেমানান লাগে। আমার কাছে প্রজাতন্ত্র শব্দটাকে একটা গালির মতো মনে হয়। তো আপনার কাছে কেমন লাগে প্রজাতন্ত্র শব্দটা শুনে? প্রজাতন্ত্র শব্দটা আসলে নাম একটা জিনিস, নাম। তো আসলে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সত্যিকার অর্থে নাম যেটাই হোক, আমরা অধিকার যদি পাই সত্যিকার অর্থে, তাহলে দ্যাট ইজ ওকে। এখন নাম দেখে মনে হচ্ছে যে সকল কিছুর মালিক জনগণ, সকল কিছুর ঊর্ধ্বে জনগণ, কিন্তু ইন প্র্যাকটিক্যালি জনগণ কোনো অধিকার পাচ্ছে না, চিকিৎসা সেবা পাচ্ছে না। আমি যদি বলি আপনাকে যে এই নামের মধ্যেই সকল বঞ্চনার, সকল বঞ্চনা লুকিয়ে আছে এই নামের মধ্যে, যে আমাদেরকে রাষ্ট্র আমাদেরকে প্রজা বানিয়ে রেখেছে, এটা হয় আমাদের উপর নিপীড়ন চালায় রাষ্ট্র, অথচ জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক। তাকে সকল রাষ্ট্রের যত অর্গান আছে সকল অর্গান এই জনগণকে শ্রদ্ধার চোখে দেখার কথা। কিন্তু আজকেও আমি পথে আসতে একজন ট্রাফিককে শুনলাম, একজন রিক্সাওয়ালা, সে তো রাষ্ট্রের মালিক, ট্রাফিক সাহেব তিনিও রাষ্ট্রের মালিক, তিনি আবার বলতেছেন যে এই শালা। এই যে অবস্থাটা আসলে আমাদের, এই কথাগুলি আসে, এটা কিন্তু একটা মাইন্ডসেট, এবং প্রজাতন্ত্রও কিন্তু একটা মাইন্ডসেট। আমি অক্সফোর্ড ডিকশনারি ঘেটে দেখেছি যে প্রজাতন্ত্রের বিকল্প শব্দ আছে জনগণতান্ত্রিক। রিপাবলিক বা পাবলিক বলতে কাকে বোঝানো হয়? সম্মানিত একজন মালিককে বোঝানো হয়। কিন্তু আমরা এই শব্দটা বেছে নেওয়ার কারণে প্রজাতন্ত্র বাংলায়, যেহেতু কোনো রাজা নেই, কাজে আমাদের দেশে তো কোনো প্রজা থাকতে পারে না, আমরা সবাই মালিক। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে আমি বলবো যে আমাদের সম্মানিত এই দেশের যারা হিন্দু ধর্ম পালন করেন তাদেরকে সংখ্যালঘু বলা হয়, এটা কি সঠিক না বেঠিক? আসলে আমাদের দেশে কিছু শব্দ প্রচলিত আছে, এগুলি মানে ডিভাইডেশন তৈরির জন্য, ডিভাইড করার জন্য। এই শব্দের প্রচলনগুলিকে আমার মনে হয় কমিয়ে আনা, একেবারে জিরো লেভেলে নিয়ে আসা উচিত। সংখ্যালঘু, আদিবাসী, পাহাড়ি, বাঙালি, এই যে শব্দগুলো, এগুলি আসলে বিভেদ তৈরির জন্য, ডিভাইড অ্যান্ড রোল। দর্শক, আমরা কথা বলছি প্রভাষক নিয়ামুল হকের সাথে। আমি এই মঞ্চ থেকে বা এই প্ল্যাটফর্ম থেকে একটি কথা আমি বলতে চাই, কোনো কিছু একটা হলেই আমাদের দেশের বিভিন্ন ধর্মের লোকজনের উপর কুচক্রী একটি মহল বারবার ঝাঁপিয়ে পড়ে, তাদেরকে ক্ষতিগ্রস্ত করে, আবার এটিকে রাজনৈতিক পুঁজি বানিয়ে অনেকেই আবার ফায়দা লুটার চেষ্টা করে। তো আমি এই আপনাদের সামনে উপস্থিত হয়ে করজোরে বলতে চাই যে এই বিষয়টা আপনারা এখন এখান থেকে সরে আসুন। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যারা রয়েছেন তারা সবাই এ দেশের নাগরিক। পাহাড়ি যারা রয়েছেন, সমতলে যারা রয়েছেন, সবাই আমরা একই দেশের বাসিন্দা। আমাদের সকলের নাগরিক অধিকার একেবারেই সমান। এবং আরেকটি কথা আমরা বলতে চাই যে এই ছাত্র আন্দোলনে যে সমস্ত পুলিশরা নিপীড়ন চালিয়েছে, গুলি করেছে, তাদের সংখ্যা কিন্তু খুব বেশি নয়। অবশ্যই তাদেরকে সরকার চাইলে আইনের আওতায় আনতে পারে, কিন্তু আমরা এই কয়েকদিনে দেখেছি যে একটা দেশে পুলিশ না থাকলে যেরকম হয়, আমাদের দেশটা তো সুইজারল্যান্ড নয় যেখানে পুলিশ না থাকলেও দেশ চলবে। আমরা প্রচুর ডাকাতির ঘটনা দেখেছি, প্রচুর হানাহানির ঘটনা দেখেছি, লুটপাটের ঘটনা দেখেছি। পুলিশ না থাকলে যা হওয়ার তাই হয়েছে।
আজ থেকে পুলিশ ভাইয়েরা রাস্তায় নেমেছেন, আপনারা তাদেরকে সহযোগিতা করবেন, তাদের পাশে দাঁড়াবেন, সবাইকেই সমানভাবে দোষী মনে করবেন না। যারা দোষী, সরকার যদি তদন্ত করে তাদেরকে বের করে যে তারা দোষী, তাদেরকে অবশ্যই শাস্তি হবে। কিন্তু আমি বলতে চাই, সকল পুলিশ বা সকল বাহিনীর সকলেই অপরাধী নয়। তো যাই হোক, আমরা কথা আরেকটু অন্যদিকে যাচ্ছি। আমি আপনার কাছে জানতে চাই, এই পরিবর্তনের পরে আপনি কেমন একটা বাংলাদেশ চান? এই পরিবর্তনের পরে আমি যেরকম বাংলাদেশ চাই এবং অতীতেও যেরকম বাংলাদেশ আমি চাইতাম, স্বপ্ন দেখতাম যেরকম বাংলাদেশ, এটা হচ্ছে একটা স্বাধীন, সার্বভৌম এবং শক্তিশালী একটা বাংলাদেশ। যে বাংলাদেশ অর্থনীতিতে শক্তিশালী থাকবে, চিকিৎসা বিজ্ঞানে শক্তিশালী থাকবে, মানুষ তার চিকিৎসা পাবে, আইনের সুশাসন হবে, অপরাধীর বিচার হবে, আবার নিরপরাধ ব্যক্তি আইনের দ্বারা হয়রানি হবে না। কিন্তু আমরা তো বিগত সময়ে এটি দেখে এসেছি, এরকম কালচার পৃথিবীর যেখানে আছে, নিরপরাধ ব্যক্তি যেখানে হয়রানি হয় আইনের দ্বারা, নিরপরাধ ব্যক্তির যেখানে শাস্তি হয় আইনের দ্বারা, এটা তো সভ্য কোনো কালচার না। আইনের কিন্তু আপনার গ্রিক আইনের, আপনি জানেন যে আইন প্রথম তৈরি হয়েছিল গ্রিসে প্রাচীন আমলে। তখন একটি কথা ছিল প্রথমেই লেখা যে আইনের ফাঁক গলে 10 জন অপরাধী বেরিয়ে যাক, ক্ষতি নেই, কিন্তু একজন নিরপরাধ ব্যক্তি যেন আইনের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। এটি হচ্ছে আমাদের আইনের মূল কথা। কিন্তু দুঃখজনকভাবে আমরা সবসময়, প্রায় সময় আমরা দেখেছি আরেকটা জিনিস আমরা দেখছি যে আইন হচ্ছে ক্ষমতার, আইন আদালতকে ক্ষমতার আয়নাঘরে বন্দি করে রাখা হয়েছে। অর্থাৎ যিনি শক্তিশালী, আইন তার পক্ষে থাকবে, তার 10টা মামলা থাকলে সেই মামলা প্রত্যাহার হবে, আর যিনি দুর্বল তার নামে মামলা রুজু হবে, তিনি অকারণে জেল খাটবেন এবং অনেকদিন পর হয়তো তিনি বেরিয়ে আসবেন, এসে বলবেন ফিরিয়ে দাও আমার 22টি বছর। যাক দর্শক, এই নতুন পরিবর্তনের পরে নতুন বাংলাদেশে আমরা চাই তরুণ নেতৃত্ব বাংলাদেশের রাজনীতিতে এগিয়ে আসুক এবং বাংলাদেশ যেন সত্যিকার অর্থে একটি সোনার বাংলায় পরিণত হয়। সেই লক্ষ্যে আসুন আমরা সবাই একযোগে বাংলাদেশকে পরিপূর্ণ অর্থে স্বাধীন, সার্বভৌম একটি রাষ্ট্রে পরিণত করার জন্য এবং আইন মেনে চলার প্রবণতা আমাদের মাঝে যেন বৃদ্ধি পায়। এই আইন মানার প্রবণতার মাধ্যমে কিন্তু একটি দেশ শক্তিশালী হয়। তো আগামীর বাংলাদেশ হবে সুন্দর বাংলাদেশ, যেখানে কোনো নিপীড়ন নির্যাতন থাকবে না, অবিচার থাকবে না এবং দেশটা হবে সত্যিকার জনগণের। জনাব মিয়ামুল হক, আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজকে বিদায় নিচ্ছি মুক্তালাপ থেকে। নিশ্চয়ই আগামী কোনো একদিন আরও নতুন একজন অতিথি নিয়ে আপনাদের সামনে উপস্থিত থাকব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গণতন্ত্র বিকশিত হোক, বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হোক, এই স্বপ্ন নিয়ে আজকে বিদায় নিচ্ছি আমি আহমেদ ফরিদ। সবাই ভালো থাকবেন।